হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিয়া আর তোমরা দেখছো ভালো জিয়া অফিসিয়াল। তো গাইস, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গাইস, আমাদের এখানে 4ই এপ্রিল থেকে মেলা অলরেডি শুরু হয়ে গেছে অগ্রদ্বীপের, বাট আমি যাওয়ার টাইমও পাইনি, সুযোগও পাইনি। তো যাই হোক, আজকে ফাইনালি যাচ্ছি। তো মেলায় গিয়ে কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা কথা, বাড়িতে এসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে, তো ব্লগটা এন্ড অব্দি দেখো, নাহলে কিন্তু মিস করে যাচ্ছে। তো দেখতে থাকো। আমি গর্বিত আমার জন্মস্থান অগ্রদ্বীপ ধাম, পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণে খ্যাত। প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে মেলা বসে। এই মেলাটি অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামে পরিচিত। এই মেলার প্রাণকেন্দ্রে রয়েছেন সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্য গোপীনাথ। 2014 থেকে প্রতি বছর 10 থেকে 12 লক্ষ মানুষ এই মেলায় আসেন। 400 থেকে 500 আকড়া তৈরি হয় পূর্ণার্থীদের সেবা করার জন্য। অনেকে মনে করেন 1515 খ্রিস্টাব্দের ফাল্গুনে অগ্রদ্বীপে ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন শ্রী চৈতন্য। এখানে শ্রী চৈতন্য একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করে তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। অনেকে মনে করেন 1588 খ্রিস্টাব্দের চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যের একনিষ্ঠ ভক্ত এবং তার অষ্টপার্শ্বদের অন্যতম গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। সেই তিথিকে স্মরণ রাখতে প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক বা চিরে মহোৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হবিষান্ন গ্রহণ করেন এবং শ্রাদ্ধকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্য এই আয়োজন। কেন এমন প্রথা? জনশ্রুতি আছে, শিশুপুত্রের মৃত্যুর পরে শোকে পাগলের মতো অবস্থা হয়ে গেছিল গোবিন্দ ঘোষের। সেই সময়ে গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন। তিনি পুত্র হিসেবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মেনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ করেন গোপীনাথ। অনেকে বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন। সেই প্রথা এখনও চলছে। আর তোমরা যারা আমার ভ্লগ প্রথম থেকেই দেখো তারা জানো এখানে বাবা প্রতি বছর জল বাতাসা প্রকল্প বসায় তীর্থযাত্রীদের জলপানের জন্য। এখানের একজন অংশ হতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগে। বাবার কথা বলতে মনে এলো, তোমরা আমার বাবার ব্যাপারে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছিলে, আর আমি সেটা তোমাদের শেয়ার করবও বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, খুব তাড়াতাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগের প্রথমে বললাম না তোমাদের কিছু কথা বলবো, চলো সেটাই তোমাদের বলি। একটা কথা কি জানো, আসলে আমরা যাদের অবহেলা করি, ইগনোর করি, তাদেরকেও কেউ না কেউ ভালোবাসে। যাদেরকে আমরা সময় দিতে পারি না তাদেরকেও সময় দেওয়ার জন্য কেউ আফসোস করে। সত্যি কথা বলতে, আমরা যেই জিনিসটা সহজেই পেয়ে যাই সেটার কদর করতে জানি না। তবে যেই জিনিসটা পাওয়ার ইচ্ছা পোষণ করতে করতে নিজেকে শেষ করে দিই, সেই জিনিসটা পেলে হয়তো আর কোনো আক্ষেপ থাকতো না। সবশেষে একটাই কথা, অবহেলিত মানুষকেও ভালোবাসার মানুষ আছে। চলো এই কথার পরিপ্রেক্ষিতে তোমাদের আর একটা কথা বলি। বাস্তবতার অজুহাতে যে মানুষটা তোমাকে অবহেলা করছে, সে মানুষটাকে বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টে তুমিও তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন বা মেসেজের কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে থাকাটা বোকামি। যার সারা দিনে তোমার খোঁজ নেওয়ার সময় হয়নি, সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত মাত্র। কারণ যে খোঁজ রাখতে জানে সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নেবে না, সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ব্যস্ততার নাটক দেখাবে। মানুষ যখন কোনো দোষ খুঁজে পায় না, তখন অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়। সে তোমাকে যতটা ব্যস্ততা দেখাচ্ছে, আসলে সে ততটা ব্যস্ত নয়, কারণ ব্যস্ততা তো অজুহাত মাত্র। সে চলে গেছে অনেক দিন হলো, যদিও তার প্রতি আর ভালোবাসাটা আগের মতো নেই। তবুও আমি তাকে ভালোবেসেছিলাম, এই অপরাধের অপবাদ এখনও আমার কানে ভেসে আসে। যদিও তার স্মৃতিগুলো পুরনো হয়ে গেছে, তবুও তার রেখে যাওয়া সেই স্মৃতিগুলো আমার মনটা হঠাৎ করে পুড়িয়ে দিয়ে যায়। যদিও আমি তার ফোনের অপেক্ষায় এখন আর থাকি না, তবুও কেন জানি না হঠাৎ করে যখন কোনো রং নাম্বারে ফোন আসে, এই মনটা ক্ষণিকের জন্য আমাকে প্রশ্নবৃত্তি করে, এই ফোনটা কি তার? যদিও তার ছবিগুলো এখন আর দেখতে মন চায় না, তবুও হঠাৎ করে তার ওই পুরনো ছবিগুলোর ওপর চোখ পড়ে যায়, এই মনটা যেন এক মুহূর্তে কোথায় হারিয়ে যায়। যদিও আজ তাকে সবার সামনে তুচ্ছ করছি, তাকে অতীতের একটা ছোট ভুল বলে উড়িয়ে দিচ্ছি, তবুও এই মনটা জানে
প্রতিদিন তাকে আমি কতটা মিস করি। আপাতত দূরে সরে এসেছি, প্রচুর মানুষের ভিড় থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে, আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক, এক্সপ্লেনেশন দিতে একদমই চাইছি না। আপাতত কারোর ভুল ধারণা ভাঙাতেও চাইছি না, মিথ্যে শুনতে চাইছি না, বাহানা শুনতে চাইছি না, অবহেলা চাইছি না। যেসব জায়গা থেকে আঘাত পেয়েছি সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না। আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না, ভরসা করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা ও দরজায় হাত পাততে চাইছি না। আপাতত দূরত্ব চাইছি, অনুভূতি থেকে আর মানুষের থেকে। মেলায় অনেক মিউজিক বাজছিল, যেই কারণে তোমাদের ওখানকার কোনো কথাই শোনাতে পারলাম না, সেই কারণে নিজের মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। Approximately 10 hours later. তো গাইস, মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তো তোমাদের কালকে দেখানো হয়নি, কারণ কালকে বাড়ি আসতে আসতেই অলরেডি আমাদের 12:30 বেজে গেছিল। তো যাই হোক, এখন তোমাদের দেখাবো যে কালকে কি কি কিনেছি। প্রথমে আছে এই শিবের মূর্তিটা, যেটা আমি ভাড়া বাড়ির জন্য কিনেছি, আমার রুমের জন্য সাজিয়ে রাখার জন্য। আমাদের এই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন এখানে নিয়ে চলে আসবো। কমেন্ট করে বলো তোমরা মূর্তিটা কেমন লাগছে। আর তারপর নিয়েছি হচ্ছে এই হারটা, আর তার সাথে এই ম্যাচিং করা কড়ি দিয়ে এই কালো কানেরটা, আর তার সাথে আছে এই ব্যাঙ্গলসটা, এই পুরোটাই সেটে। তো এই সেটটা নিয়েছি। আর এখানে এই চুড়িকটা নিয়েছি, এটাও পুরোটা সেটে। আর আছে এখানে 3টে কলকে, ভিডিওর জন্য 3টে কলকে নিয়েছি। 3টে কলকে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, তাই 3টেই নিয়ে নিয়েছি। আর এখানে ডুগডুগি আছে, যেটা আমি বাজাতে পারি না। আর এটা তো তোমরা দেখেইছো, কালকে আমি নিয়েছি, খুব সুন্দর। এটা লাইট জ্বলে, 3 রকম লাইট জ্বলে, 1 রকম, 2 রকম, 3 রকম। আর এটা ভাইয়ের জন্য, এটা ভাই এখনো খোলেনি। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।